বাংলাদেশ ব্যাংক আবার কেন সাংবাদিকদের ভয় পেতে শুরু করেছে? কি ঘটছে? তারা ভেতরে কি এমন করছেন যে সাংবাদিকদের ভয় পেতে হচ্ছে? কেন বাংলাদেশ ব্যাংক সাংবাদিকদের প্রবেশ নিষেধাজ্ঞা দিচ্ছে? সাংবাদিকরা কেন বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করতে পারবে না? কেন এই সাংবাদিকরা যারা এতদিন নিয়মিতভাবে বাংলাদেশ ব্যাংকে যেতেন এবং সংবাদ সংগ্রহ করতেন, তাদের এখন বাংলাদেশ ব্যাংকের বাইরে বসে প্রতিবাদ করতে হচ্ছে? মিসবাউল হক নামক একজন আছেন, যিনি রিজার্ভ চুরির সঙ্গে সংশ্লিষ্ট বলে সিআইডির তদন্তে যার নাম এসেছিল, তিনি এখন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হয়েছে। সাধারণত সাংবাদিকদের ভয় কারা পান? নানা রকমের অপরাধের সঙ্গে যারা সংশ্লিষ্ট, যার কোনো কিছু লুকানোর আছে, মূলত তারা সাংবাদিকদের একটা ভয় পান। যারা সৎ সাংবাদিকতা করেন, সেই সৎ সাংবাদিকদের যেহেতু অন্যভাবে ম্যানেজ করা যায় না, সেই কারণে সাংবাদিকদের একটা ভয় পাওয়ার ঘটনা ঘটে। বাংলাদেশ ব্যাংক আজ থেকে নিয়ম করেছে সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকের ভেতরে প্রবেশ করতে পারবেন না। সাংবাদিকরা যদি বাংলাদেশ ব্যাংকের ভেতরে প্রবেশ করেন, তাহলে বাংলাদেশ ব্যাংকের মুখপত্রের অনুমতি বা তার পাস নিয়ে তার কাছে যেতে হবে, অথবা অন্য কোনো কর্মকর্তা যদি কোনো সাংবাদিককে পাস দেন ভেতরে ঢোকার, তাহলে তিনি শুধুমাত্র সেই কর্মকর্তার কাছে যেতে পারবেন। এই যে সাংবাদিকদের ঢোকার ক্ষেত্রে বিধিনিষেধ, আইনের কড়াকড়ি নিষেধাজ্ঞা, এর কারণটা কি? এর কারণ বাংলাদেশ ব্যাংক গত কয়েক বছরে খুব বড়ভাবে কিছু জায়গাতে অভিযুক্ত হয়েছে। রিজার্ভ চুরির পরপরই বাংলাদেশ ব্যাংকে একটা প্রসঙ্গ উঠেছিল যে বাংলাদেশ ব্যাংকে যে স্বর্ণ মজুদ থাকে, সেই স্বর্ণ থেকে কত স্বর্ণ কমে গেছে বা ইত্যাদি ইত্যাদি অভিযোগ উঠেছিল। সেটা সমাধান কতটা হয়েছে, কতটা স্বচ্ছতার সঙ্গে হয়েছে, সেটা নিয়ে প্রশ্ন আছে, সেটা নিয়ে আলোচনাও করব না। শুধু একটি কথা বলি যে বাংলাদেশ ব্যাংক থেকে যখন রিজার্ভ চুরি হয়, সেই রিজার্ভ চুরির ঘটনাটিকে বাংলাদেশ ব্যাংক যেভাবে ধামাচাপা দিয়েছিল, যেভাবে গোপন রেখেছিল, সেই গোপন সংবাদ যখন সাংবাদিকরা প্রকাশ করে দেয়, সেই ফিলিপাইনের একটি পত্রিকা প্রকাশ করে, পরবর্তীতে সেই ধারায় বাংলাদেশের পত্রিকা যখন প্রকাশ করে দেয়, গণমাধ্যম যখন প্রকাশ করে দেয়, সাংবাদিকরা যখন প্রকাশ করে দেয়, তখন বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ, তৎকালীন গভর্নর আতিউর রহমান সহ বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ সাংবাদিকদের উপরে ক্ষিপ্ত হন। সুযোগ পেলেই তারা সাংবাদিকদের নিষিদ্ধ করতে চান। এখন তারা সাংবাদিকদের আবার নিষিদ্ধ করছেন। এই নিষিদ্ধ করার সময় প্রশ্ন জাগছে, বাংলাদেশ ব্যাংকের ভেতরে কি আবার কোনো অঘটন ঘটছে? ঘটে যেতে পারে, অথবা ইতিমধ্যেই ঘটে গেছে। বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষকে কিছু গোপন করতে চান, কিছু লুকাতে চান? না হলে সাংবাদিকদের তারা ভেতরে ঢুকতে দিচ্ছেন না কেন? ঋণ খেলাপি, এখন যে অনেকগুলো ব্যাংককে একত্রিত করার চেষ্টা চলছে, এই সমস্ত বিষয় নিয়ে বাংলাদেশ ব্যাংক একটা জগাখিচুড়ি অবস্থার মধ্যে আছে। কোনো কিছুর উপরে তার কোনো নিয়ন্ত্রণ নেই, কোনো ব্যাংককে সে নিয়ন্ত্রণ করতে পারে না, ঋণ খেলাপি কমাতে পারে না, ইত্যাদি ইত্যাদি। আর্থিক খাত বা ব্যাংকিং সেক্টরে একটা চরম অরাজকতা চলছে। সেই অরাজকতার সময়ে সাংবাদিকরা যাতে বাংলাদেশ ব্যাংক থেকে সংবাদ সংগ্রহ করতে না পারে, সেই কারণে সাংবাদিকদের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে যে তারা ভেতরে ঢুকতে পারবে না। বিষয়টি যদি এমন হতো যে বাংলাদেশ ব্যাংকের ভেতরে সাংবাদিক ঢুকে এ যাবৎকালে কখনো কোনো অন্যায় করেছে, অপরাধ করেছে, অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হয়েছে, এমন কোনো রেকর্ড কখনো নাই। তো এমন কোনো রেকর্ড যদি না থাকে, তাহলে যখন সাংবাদিকদের নিষেধাজ্ঞা দেওয়া হয়, তখন প্রশ্ন জাগে যে রিজার্ভ চুরির সময়ে যেভাবে লুকোচুরি করা হয়েছিল, এখনও সেরকম বড় কোনো ঘটনা ঘটে গেল কি না। ঘটেছে সেটা বলছি না, কিন্তু একটা আশঙ্কা তৈরি হচ্ছে। সাংবাদিকদের কেন তাহলে ঢুকতে দেয়া হচ্ছে না? শুধু একটা তথ্য দেই, আপনারা জানেন, পুরনো তথ্য তাও দেই, যে বাংলাদেশ ব্যাংকটি কিভাবে চলছে তার একটি তথ্য। যখন রিজার্ভ চুরি হয়, তখন বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ কি করেছিল সেটা নিয়ে সিআইডি একটা তদন্ত করছে। 2024 সালে, অর্থাৎ এবছরের 4 ফেব্রুয়ারি সিআইডির সেই প্রতিবেদন প্রকাশিত হয়নি, কিন্তু সেই প্রতিবেদনটি নিয়ে দৈনিক প্রথম আলো একটা বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছিল। সেই প্রতিবেদনে সিআইডির সূত্র দিয়ে, সিআইডির উদ্ধৃতি দিয়ে সংবাদ প্রকাশিত হয়েছিল, তৎকালীন মহাব্যবস্থাপক বাংলাদেশ ব্যাংকের মিসবাউল হক, তৎকালীন বলতে যে সময়ে রিজার্ভ চুরি হয়েছিল সেই সময়ে মহাব্যবস্থাপক ছিলেন মিসবাউল হক।
তার বিরুদ্ধে সিআইডির তদন্তে সুনির্দিষ্ট করে রিজার্ভ চুরির বিষয়ে যে 12 জনের নাম এসেছে তার মধ্যে মেজবাউল হক একজন। মেজবাউল হকের বিরুদ্ধে কী অভিযোগ এসেছিল তার আগে বলে নেই সেই মেজবাউল হকের এখন অবস্থান কী। সেই সময়ে মেজবাউল হক ছিলেন মহাব্যবস্থাপক। পরবর্তীতে রিজার্ভ চুরির পরে রিজার্ভ দায়ে যখন তিনি অভিযুক্ত হচ্ছেন, তার নাম আসছে, পরবর্তীতে তার প্রমোশন হয়েছে, তিনি এখন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং মুখপাত্র। এবং এই ভদ্রলোকই নিয়ম করছেন যে সাংবাদিকদের তার কাছ থেকে তথ্য নিতে হবে। তিনি মহাব্যবস্থাপক হিসাবে রিজার্ভ চুরির সময় কি করেছিলেন? রিজার্ভ চুরির সময় তিনি যেটা করেছিলেন, যখন রিজার্ভ চুরির ঘটনা জানাজানি হয়ে গেল, তখন তিনি দেশের কোনো তদন্ত সংস্থাকে না জানিয়ে বিদেশ থেকে 2টি তদন্ত সংস্থার 2টি তদন্ত কোম্পানির লোক নিয়ে এসেছিলেন, আইটি কোম্পানির। তাদেরকে এনে ঘটনার যে আলামত, ক্রাইম সিন, সেই জায়গার সমস্ত আলামত ধ্বংস করে দিয়েছিলেন। তিনি যদি জড়িত না থাকবেন তাহলে আলামত ধ্বংস করেছিলেন কেন, বা তার কোনো সংশ্লিষ্টতা না থাকলে আলামত ধ্বংস করেছিলেন কেন, এই প্রশ্নটি খুব গুরুত্ব দিয়ে এসেছে। তার চেয়েও বড় প্রশ্ন যে যিনি মহাব্যবস্থাপক থাকার সময়ে 2টি বিদেশি প্রতিষ্ঠানকে নিয়ে এসে আলামত ধ্বংস করলেন বাংলাদেশ ব্যাংকের ভিতরের রিজার্ভ চুরির যত আলামত ছিল, সেই ব্যক্তিকে নির্বাহী পরিচালক করা হলো প্রমোশন দিয়ে, সেই ব্যক্তিকে মুখপাত্র করা হলো প্রমোশন দিয়ে, সেই ব্যক্তির কাছ থেকেই এখন সাংবাদিকদের তথ্য নিতে হবে তার পাশ দিয়ে। অর্থাৎ তিনিই এখন বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের ঢোকার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা তৈরি করছেন। সেই কারণেই প্রশ্ন যাচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের ভেতরে এখন আবার কোনো বড় রকমের অরাজকতা ঘটছে কিনা, যে কারণে সাংবাদিকদের ভয় পাওয়ার ঘটনা ঘটছে, যে কারণে সাংবাদিকদের এড়িয়ে চলার ঘটনা ঘটছে, যে কারণে সাংবাদিকদের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে, যে কারণে সাংবাদিকদের উপর কড়াকড়ি আরোপ করা হচ্ছে। একজন দেশের নাগরিক হিসেবে আবেদন করি বাংলাদেশ ব্যাংকে যাতে আবার কোনো ঘটনা না ঘটে, আমাদের রিজার্ভ, আমাদের অর্থ যেন নিরাপদ থাকে। এই ব্যাংকগুলোকে একত্রিত করা থেকে শুরু করে ঋণ খেলাপি থেকে শুরু করে কোনো কিছুই যখন বাংলাদেশ ব্যাংক করতে পারছে না, তখন সাংবাদিকদেরকে নিষেধাজ্ঞা দিয়ে বাংলাদেশ ব্যাংক কোনো কিছু অর্জন করছে না। প্রশ্ন হচ্ছে কোনো কিছু লুকোতে চাইছে কি না, বড় কোনো অঘটন ভেতরে ঘটতে পারে কি না, ইতিমধ্যেই ঘটে গেছে কিনা। নাগরিক হিসেবে এই প্রশ্ন উত্তর দেওয়ার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের।